দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আরেকটু একবার এক ঝলকে দেখে নিই। হ্যাঁ, আমরা মূলত আলোচনা করেছিলাম যে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় গ্রামাটিক্যাল পার্ট কতটুকু থাকবে, রাইটিং পার্ট কতটুকু থাকবে, বিশেষ করে আমাদের এই শর্ট সিলেবাস। হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা গ্রামার ধাপে ধাপে শেষ করব। সো তার ভিত্তিতে এখন আমরা করাচ্ছি কি জানি, ন্যারেশন, তাই না? ন্যারেশন করাচ্ছিলাম। সো এখন ন্যারেশনের আমরা বললাম যে ন্যারেশন দেখতে কি রকম হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ন্যারেশন করতে গিয়ে কি কি লাগবে, আমাদের কি কি শিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি, সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, পার্টস অফ স্পিচ, নাম্বার, পার্সন। আচ্ছা, একটু বলেন তো টেন্স নিয়ে কি কারো কোনো সমস্যা আছে এখন আর? জি না স্যার। গুড। সেন্টেন্স নিয়ে, সেন্টেন্স নিয়ে কোনো কনফিউশন আছে? জি না। মানে খুব সহজে এখন চেনা যায় না যে কোনো বাক্য দেখলে যে এটা কোন সেন্টেন্স? হ্যাঁ। আচ্ছা, পার্টস অফ স্পিচ তো আমরা আলোচনা করেছিলাম। ন্যারেশনে পার্টস অফ স্পিচের খুব ব্যবহার নেই, তবে মোটামুটি ব্যবহার আছে। তারপরও এটা আমাদের শিখে রাখা দরকার। আশা করি গত ক্লাসের আলোচনাতে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? লাস্ট ক্লাসে যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম, এটাতে কারো কনফিউশন আছে? বলেন, একটু জানান। না। ওকে, মাইক্রোফোন অন রাখেন, সমস্যা না, আপনার তো সংখ্যায় কম, কথা বলতে পারবেন। নাম্বার, পার্সন, এইগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। বিশেষ করে পার্সন মনে আছে বলেন তো, যে ফার্স্ট পার্সন কি হবে? যার মধ্যে আমি থাকবো সেটাই হবে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হবে ইউ, ইউ, ইয়োর্স, আর বাকি যা থাকবে সবই থার্ড পার্সন। ঠিক আছে না? জি। জি। তাহলে আমরা প্রথমে হবে কি, আমরা প্রথমে এই উপাদানগুলোকে ভালো করে চিনব, তারপরে এরা কিভাবে ন্যারেশনে ব্যবহার হচ্ছে সেটা দেখব। তারপর হলো আমরা নিজেরা ব্যবহার করা শুরু করব, উত্তম ব্যবহার করব, রাইট? এই চারটা ধাপে আমরা শেষ করব। সো আমরা প্রথম ধাপে ছিলাম গতকালকে, আজকে আমরা দ্বিতীয় ধাপ দেখব। ঠিক আছে, সো আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। সো আমরা এগুলো টেন্স, সেন্টেন্স, চেনার উপায় এটাও শেষ করছি আমরা, পার্টস অফ স্পিচও শেষ করলাম। তারপরে ওয়ার্ড চেঞ্জটা আমরা বললাম যে আমাদের করতে করতে হয়ে যাবে। সো এটা নিয়ে আমরা এখন খুব একটা বেশি সময় দিচ্ছি না। এবার আসেন, এই যে টেন্স, এই যে পাঁচটা ছয়টা জিনিস প্রয়োজন আছে, এদেরকে আমরা চিনলাম। হ্যাঁ, এখন দ্বিতীয় ধাপে ছিল কি, আমাদের দ্বিতীয় ধাপে হলো আমরা এরা ন্যারেশনে কিভাবে ব্যবহার হয় সেটা জানবো, তাই না? টেন্সের ক্ষেত্রে আসি প্রথমেই। আমরা যদি ন্যারেশনে কোনো বাক্য, যেমন আমরা একটা বাক্য দেখলাম এরকম, হ্যাঁ, এই একটা বাক্য একটা কমা থাকে, তারপরে ইনভাইটেড কমা দিয়ে আর একটা বাক্য থাকে, অনেকটা ন্যারেশন এরকম থাকে না? আচ্ছা, এই ইনভাইটেড কমার ভিতরে হলো আমাদের মেইন কাজটা। এই ইনভাইটেড কমার ভিতরেই হলো আমাদের মূল কাজটা হবে। তাহলে আমাদের চেঞ্জটা কোথায় কোথায় হবে? চেঞ্জটা এখানে একটু চেঞ্জ হবে, এখানে একটু চেঞ্জ হবে, আর এই বাক্যটার মধ্যে চেঞ্জটা হবে বেশি। তাহলে তিন জায়গায় চেঞ্জ হচ্ছে, কোথায় কোথায় বলেন তো? এই জায়গাটাতে একটু চেঞ্জ হবে, এই ইনভাইটেড কমার এখানে একটু চেঞ্জ হবে, আর এই বাক্যটাতে চেঞ্জ হবে। এখন আমাদের সবসময় ফোকাস রাখতে হবে, সব সময় ফোকাস রাখতে হবে, এখানে কমা থাকবে, এটা থাকবে ইনভাইটেড কমার ভিতরে। আমাদের সবসময় ফোকাস রাখতে হবে ইনভাইটেড কমার ভিতরের বাক্যটার উপরে, এটা কোন সেন্টেন্সে আছে, কোন টেন্স আছে, এই সব কিছুর এটার উপরে ফোকাস রাখতে হবে। যেমন
আমি যদি বলি হি said I am going to school, খেয়াল করে দেখেন হি said একটা একটা লাইন, I am going to school এটা ইনভাইটেড কমার ভিতরে, আর এখানে একটা কমা আছে। সো এখন আমাদের সবসময় এটার মধ্যে ফোকাস রাখতে হবে। আচ্ছা এটা কোন সেন্টেন্স বলেন তো? এটা আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। এখন টেন্স অনুযায়ী এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর ওয়াজ ওয়্যার স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট। হ্যাঁ, সো এই একটা অংশ চেঞ্জ এখানে হবে, এখানে হবে এবং এই পুরোটাতে হবে, এই তিনটা জায়গায় চেঞ্জ হবে। প্রত্যেকটা ন্যারেশনের সেন্টেন্সে এইভাবে আমরা চেঞ্জ করব। শুধু এইটুকু একটা খেয়াল রাখেন, আমি করতে করতে দেখাই দিব যে কোথায় চেঞ্জটা হবে। আচ্ছা, ওই ইনভাইটেড কমার ভিতরে যখন কোনো বাক্য পাবো আর সেই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা তাকে বানিয়ে ফেলবো প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট। ওই ইনভাইটেড কমার ভিতরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওই বাক্যকে আমরা সমাধান করতে গিয়ে করব পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে বানিয়ে ফেলবো পাস্ট পারফেক্ট গঠনটা খেয়াল রেখে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে বানিয়ে ফেলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে দেখে আমরা কি বুঝলাম? প্রেজেন্টে যে কয়টা থাকবে এদেরকে বানিয়ে ফেলবো পাস্টে। খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে বানিয়ে ফেলবো পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি দেখলাম? প্রেজেন্ট টেন্সের 4টা থাকলে বানিয়ে ফেলবো পাস্ট টেন্সের 4টা। ক্লিয়ার? এটা কি বুঝতে কারো অসুবিধা আছে বা সমস্যা হচ্ছে? না স্যার। খুব মনোযোগ দিয়ে দেখবেন, এই আজকের ক্লাসটা যারা বেশি খেয়াল রাখবেন তাদের জন্য ন্যারেশন অনেক বেশি সহজ হয়ে যাবে। এবার আসেন, তাইলে কোনো বাক্য যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি করব আমরা? খেয়াল করে দেখেন, এখানে পাস্ট টেন্স কথা উল্লেখ করা আছে। পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে নিয়ে ফেলবো পাস্ট পারফেক্ট। মানে পাস্টের তো 1 2 3 4, এটা পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট বানিয়ে ফেলবো, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। এখন এই যে পাস্ট পারফেক্ট থাকলে কি করব? আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এরা দুইজন নো চেঞ্জ হবে। দেখেন, নো চেঞ্জ, এরা যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আবার পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট 3 নম্বরটা বানাবো, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এরা দুইজন থাকলে নো চেঞ্জ। তাহলে এইটুকু দেখলাম আমরা কি পাস্টের মধ্যেই থাকে, এর মধ্যে ঘুরপাক খায়। দেখেন, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর পাস্টের পরের দুইটা থাকলে নো চেঞ্জ। তাহলে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে, পাস্ট থাকলে সে পাস্টের মধ্যেই থাকবে, প্রথম দুইজন পরের দুইজনের কাছে যাবে, পরের দুইজন সে অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো ফিউচার টেন্স থাকলে কি করব? ফিউচার টেন্স হবে ওয়ার্ড চেঞ্জের নিয়ম অনুযায়ী, শ্যাল থাকলে শুড হবে, আর উইল থাকলে উড হবে। শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে। এই ফিউচার টেন্সে কোনো পরিবর্তন নাই এই দুইটা ছাড়া। ফিউচার টেন্সের সবগুলোতেই দেখবেন যে শ্যাল বা উইল এই দুইটা থাকে। এই দুইটা থাকলে আমরা শুড বা উড বসাই দিব খুব সহজেই। আচ্ছা,
টেন্সের পরিবর্তন আমরা প্রথমে আমাদের স্লাইড অনুযায়ী কি দেখেছি, আমরা প্রথম স্লাইডে চলে যাই। আমরা প্রথমে বলছি এদের সবাইকে আমরা চিনবো, প্রথমে আমরা চিনে ফেলছি, এটা ন্যারেশনে কিভাবে ব্যবহার হবে সেটা শিখতেছি। যেমন এই যে টেন্সের দেখলাম আমরা, প্রেজেন্ট টেন্স থাকলে সব হয়ে যায় পাস্ট টেন্সের, আবার পাস্ট টেন্স থাকলে হ্যাঁ কিছু পাস্ট টেন্সের মধ্যেই থাকে, আবার কিছু অপরিবর্তিত থাকে। আবার ফিউচার টেন্স থাকলে কি হয়, ফিউচার টেন্স থাকলে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড হয়ে যায়। দেখছেন ন্যারেশনে কিভাবে ব্যবহার হয় সেটা শিখতেছি এখন। তার আগে আমরা চিনলাম কি কি এরাদের সবাইকে চিনলাম, এখন ব্যবহারটা শিখতেছি ন্যারেশনে। আচ্ছা আচ্ছা এটা গেল আমাদের। এখন আসেন পার্সনের একটা পরিবর্তন। তার আগে পার্সনের তিনটা রূপ হয়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। আর একটা রূপ হয় যেমন মাই সেলফ, আওয়ার সেলফ। এগুলো তো শুনছেন আপনারা তাই না? হার সেলফ, হিম সেলফ, ইউর সেলফ, দেম সেলফ। এটা আমাদের ন্যারেশনে এখন খুব দরকার নাই, তাই আমরা এটা লিখলাম না। আমাদের দরকার হলো এই তিনটা, একটু মনোযোগ দিয়ে রাখেন। সবচেয়ে বেশি ভুল করে স্টুডেন্টরা এখানে এই চারটাতে। এই চারটাতে আমি খুব সহজভাবে আপনাকে শেখানোর চেষ্টা করতেছি। পার্সনের তিনটা রূপ হয়, আমরা ওয়ার্ডের তিনটা রূপ দেখেছি না, V1, V2, V3, এরকম তিনটা রূপ দেখছি না, যেমন গো, ওয়েন্ট, গন, এরকম তিনটা রূপ পড়ছিলাম না? সো এরকম পার্সনের তিনটা রূপ হয়। একটা এখানে যেমন V1, V2, V3 লিখছি, এখানে থাকে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। এই পসেসিভ এই তিনটা রূপ মনে রাখতে হবে, আই, মি, মাই, উই, আস, আওয়ার, শি, হার, হার, হি, হিম, হিজ, ইউ, ইউ, ইউর, দে, দেম, দেয়ার। খেয়াল করে দেখেন, শি, হার, হার, এই অবজেক্টিভ এবং পসেসিভ দুইটা সেম কিন্তু। আবার ইউ, ইউ, ইউরস, এখানে এই দুইটা কিন্তু সেম, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। এই চারটা পুরোটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা এখন মনে রাখার জন্য আমরা এদের একটা নাম দেই। এটা হলো কম বয়সী, এটা হলো মধ্যবয়সী, আর এটা হলো বয়স্ক। ঠিক আছে, তাহলে পার্সনের তিনটা রূপ কি, কম বয়সী, মধ্যবয়সী, বয়স্ক। এটা খেয়াল রাখবেন, আমি যখন সলভ করতে যাব তখন আমি বারবার জিজ্ঞেস করব। এটা আমরা মনে রাখার জন্য জাস্ট এই নামটা দিয়েছি। মূলত এদের নাম কি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। ঠিক আছে, আচ্ছা এই চারটা অবশ্যই সবাই একদম মুখস্থ করে ফেলবেন, না হয় আপনি করতে গিয়ে বারবার ভুল করবেন। আচ্ছা এরপরে আসেন এই সাবজেক্টিভ ফর্মটা, এই 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 ফর্মটা তো আমরা জানলাম। এইটুকু হলো আমাদের ন্যারেশনে ব্যবহার ক্ষেত্রে কাজে লাগবে। দেখেন ফার্স্ট পারসন সবসময় ফার্স্ট প্লেসে গিয়ে পরিবর্তন হবে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে গিয়ে পরিবর্তন হবে, থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসনের কোনো জায়গাই হয় না। আচ্ছা এখানে আমি বলেছি ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে গিয়ে পরিবর্তন হবে। খেয়াল রাখবেন এই জিনিসটা আপনার এখন বুঝতে অসুবিধা হচ্ছে, একটু পরেই যখন আমি এক্সাম্পলে যাব তখন আপনি বুঝে ফেলবেন। তবে আমি কি বলতেছি এইটুকু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, কিছুক্ষণ পরে আপনি মিলাতে পারবেন যে আমি কি বলেছি। ফার্স্ট পারসন বলছি ফার্স্ট প্লেসে গিয়ে পরিবর্তন হবে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে গিয়ে পরিবর্তন হবে, থার্ড পারসন নো চেঞ্জ। ফার্স্ট পারসন কি হয়, আই, মি, যেখানে আমি আছি। সেকেন্ড পারসন কি, ইউ, ইউ, ইয়োর্স, আর বাকি সব থার্ড পারসন। থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। ফার্স্ট পারসন হইলে ফার্স্ট প্লেসে গিয়ে পরিবর্তন হবে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে। অলরেডি আমরা পারসন চিনি। ওকে ফাইন, এইগুলো জানা হয়ে গেছে, এবার আমাদের ন্যারেশন শুরু। ঠিক আছে, এইটুকু এইটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে বলেন তো একটু?
না স্যার। এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? একটু জি চাপ। স্যার। জি স্যার। ওকে ফাইন। আমি দেখি তো এখন সবাইকে ঘুমিয়ে গেছে না আছে? সোহার কি অবস্থা? ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করে সবাই, না? ঠিক আছে, করতে থাকেন। আচ্ছা, তাহলে আমি স্লাইডে চলে যাচ্ছি। আমি তো কথা বলছি, শোনো নাই? না না, আরে আমি যে স্পিকার অফ করে কথা বলতেছিলাম এতক্ষণ। ঠিক আছে। এবার আসেন, আমরা অ্যাসার্টিভ যদি কোনো বাক্য পাই তাহলে আমরা কি করব? খুব খেয়াল করে দেখেন। প্রথমে বাক্যটা থাকবে এরকম, একটা কমা থাকবে, তারপরে ইনভাইটেড কমা দিবে, এরকম একটা বাক্য থাকবে। অ্যাসার্টিভ চেনার উপায় কি? বাক্যের প্রথমে কর্তা থাকবে, তাই না? আচ্ছা, এই এই জায়গাতে একটা চেঞ্জ আসবে। এই জায়গাতে হয় এরকম একটা শব্দ থাকবে, না হয় এইরকম একটা শব্দ থাকবে, না হয় এরকম একটা শব্দ, না হয় এরকম একটা শব্দ। এদের যে কেউ একজন থাকবে। হয় সেট থাকবে, না হয় সেইস থাকবে, না হয় সেট, হয় সে থাকবে, না হয় সেইস থাকবে, না হয় সেট থাকবে, না হয় সেইট টু থাকবে। এ সে থাকলে আমরা, এ সে থাকলে সমাধান করার সময় আমরা এখানে এর পরিবর্তে লিখে দিব টেল। এখানে যদি সে সেইস থাকে তাহলে আমরা এর পরিবর্তে লিখে দিব টেলস। সেইট থাকলে সেইডি লিখে দিব এখানে। আর সেইট টু থাকলে আমরা এখানে লিখব টোল্ড। ক্লিয়ার? পরিবর্তন করার সময় তাহলে এখানে আমরা যা আছে তা লিখতে মাঝখান দিয়ে শুধু এই যারা থাকবে এরা কেউ থাকলে এদের পরিবর্তে কি থাকবে সেটা লিখে দিব। এরপরে আসেন ইনভাইটেড কমা। এই যে একটা কমা থাকবে, ইনভাইটেড কমা থাকবে, এই এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। তারপরে পার্সন পরিবর্তন করব, টেন্স পরিবর্তন করব, ওয়ার্ড পরিবর্তন করব। টেন্স পরিবর্তন করব কিভাবে? ওই যে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এরকম কোনো টেন্সের পরিবর্তন থাকলে সেটা পরিবর্তন করব। আবার ওয়ার্ড চেঞ্জ, যেমন ইয়েতে নাও থাকলে দেন, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, আমি বলছি আমরা করতে করতে হয়ে যাবে, এরকম কোনো ওয়ার্ড চেঞ্জ পরিবর্তন হবে। এই যে পার্সন পরিবর্তন একটু আগের ক্লাসেই দেখাইছি, ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যাবে, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে যাবে, থার্ড পার্সন থার্ড প্লেসে যাবে, মানে থার্ড পার্সন থাকে না। আর থার্ড পার্সন যদিও থাকে সে পরিবর্তন হবে না, সেটা দেখাবো। একটু নোট রাখেন, ইনভাইটেড কমার ভিতরে যদি চিরন্তন সত্য, ঘটনাগত সত্য, বৈজ্ঞানিক সত্য থাকে তাহলে সেটা পরিবর্তন হবে না। এক্সাম্পল দিয়ে দেখাই দিব, কোনো টেনশন করার কিছু নেই। আচ্ছা, এইটুকু একটু মাথায় রাখেন কি কি বলছি, এইটুকু একটু মাথায় রাখেন। অ্যাসার্টিভ সেন্টেন্স এখনই শেষ হয়ে যাবে। ওকে, এবার আমি একটা এক্সাম্পলে চলে যাই। খেয়াল করে দেখেন, রাজা সেইট আই স এ লায়ন ইন দ্য ফরেস্ট ইয়েস্টারডে। রাজা সেইট, তা আমরা সেইট থাকলে কি বলছি? সেইট থাকলে সেইডই হবে, দেখেন। আর ইনভাইটেড কমার ভিতরে বাক্যটা কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। খেয়াল করে দেখেন, বাক্যের প্রথমে কর্তা আছে, শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, মে বা লং লিভ নাই, ভার্ব দ্বারা শুরু হয় নাই, লেট দ্বারা শুরু হয় নাই, বিস্ময়কর চিহ্নও নাই। এটা কি সেন্টেন্স তাহলে? একটু কথা বললেন সবাই। অ্যাসার্টিভ সেন্টেন্স। তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সেইট থাকলে কি হয়? সেইডই বসে। ওকে ফাইন। তাইলে রাজা, রাজাটা রাজা বসে গেল, সেইট থাকলে কি হবে? সেইট বসবে, বসাইলাম। এরপরে ইনভাইটেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসাইলাম। তারপরে কি বলছিলাম? পার্সন পরিবর্তন হবে। পার্সন, এই আই কোন পার্সন বলেন তো?
আই হলো ফার্স্ট পার্সন, চলে যাবে ফার্স্ট প্লেসে। ফার্স্ট প্লেসে আছে রাজা। এখানে যদি কিছু সেইডের পরে যদি কিছু থাকতো, যেমন রাজা সেইড টু মি, তারপরে এখানে ইনভাইটেড কমা দিয়ে যদি বাক্যটা শুরু হইতো, তাহলে এটা হইতো সেকেন্ড প্লেস। এটা ফার্স্ট প্লেস, এটা সেকেন্ড প্লেস। এখানে সেকেন্ড প্লেসে কেউ নাই, তাই না? আচ্ছা, আর থার্ড প্লেস তো এই বাক্যের মধ্যে হওয়ার সুযোগ নাই, এই জন্য থার্ড থার্ড পার্সন নো চেঞ্জ থাকে। আপনাদেরকে বলি না যে থার্ড পার্সন নো চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। এবার খেয়াল করে দেখেন তো আই কোন বয়সী আছে? আই, মি, মাই। তাহলে আই কোন বয়সী আছে? কম বয়সী আছে না? আচ্ছা, ফার্স্ট পার্সন চলে যাবে ফার্স্ট প্লেসে, ফার্স্ট প্লেসে আসছে। আই আছে কম বয়সী, তাহলে এই রাজারও কম বয়সীটা বসবে। রাজা একটা ছেলে, তাহলে রাজার কম বয়সীটা কি হবে? হি। তাহলে পরিবর্তন হয়েছে, বুঝছেন এটা? আই হলো ফার্স্ট পার্সন, চলে যাবে ফার্স্ট প্লেসে। আই কম বয়সী আছে, তাহলে রাজারও কম বয়সীটা বসবে, হি। এবার এই স দেখে তারপরে আছে কি পরিবর্তন বলেন তো? পার্সন পরিবর্তনের পরে টেন্স পরিবর্তন। এই স দেখে আমরা বুঝতেছি কি? সি, স, সিন। বি1, বি2, বি3। এই বি2 হয় কখন? পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে টেন্স অনুযায়ী কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাই না? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী এখন লিখে ফেলি। হ্যাড, দেখছেন? হ্যাড, ভি3 কি? সির ভি3 কি? সিন। সিন এ লায়ন, এ লায়ন ইন দ্য ফরেস্ট। এই যে ওয়ার্ড চেঞ্জ আছে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। এই দেখেন, এই ওয়ার্ড চেঞ্জগুলো এবার দেখাচ্ছি, এখন মনে থাকবে। দেখেন, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন, দিস থাকলে দোজ, দিস থাকলে দ্যাট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, মে থাকলে মাইট, দোজ থাকলে সো। এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। আরও আছে কিছু, সেগুলা পরে আবার দেখাই দিব। আচ্ছা, এই লাইনটা কি সবাই বুঝতে পারছেন? চেঞ্জটা জি স্যার। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? একটু সবাই বলবেন একজন একজন করে। স্যার আবার একটু বুঝাইলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি মুছে দিয়ে আবার দেখাচ্ছি। প্রথমে কি বলছিলাম? রাজা আছে, রাজা রাজা বসে গেল। তারপরে এই সেইড, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু এটার ভিতরে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো সেইড পাই, আমরা সেইডের বদলে আমরা কি বসাবো? সেইডি বসাই দিব, তাই না? সেইডি বসাই দিব। ইনভাইটেড কমা উঠে কি বসবে? দ্যাট। দ্যাট বসবে। আচ্ছা, এখানে সেইড, এই যে টু মি, এই টু মিটা কিন্তু লুকায়িত আছে। চাইলে এই টু মি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। হুম, তাইলে আমরা টু মি নাই দিলাম। আচ্ছা, আমি এটা কাটে দিই টু মিটা, তাহলে আপনি বলাই ফেলবেন। আরেকটা বার আচ্ছা, রাজার রাজা যা ছিল তাই বসে গেল। রাজা যা ছিল তাই বসে গেল, ঠিক আছে? সেইডের পরিবর্তে তাহলে কি হবে? সেইডি বসলো। ইনভাইটেড কমা উঠে কি বসবে বললাম? দ্যাট বসবে। বসছে? ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে।
তারপরে বললাম যে পার্সন পরিবর্তন হবে। এখন প্রথমে চিন্তা করতে হবে মানে এটা কোন পার্সন, এটা আছে ফার্স্ট পার্সন তাই না, তাহলে ফার্স্ট পার্সন যাবে কোথায়, ফার্স্ট প্লেসে, ফার্স্ট প্লেস তো এলো এটা, চলে গেছে এর কাছে। এখন পরিবর্তন হবে, পরিবর্তন কিভাবে হবে, এটা কোন বয়সী আছে, কম বয়সী, তাহলে রাজারও কম বয়সীটা হবে, রাজা কম বয়সী যেহেতু এটা সে ছেলে, তাহলে ছেলের ক্ষেত্রে হি হবে, কম বয়সীটা হি। এবার আসেন টেন্স পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে, এটা আছে কোন টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে এটাকে বানাইতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী বসাই দিলাম, বাকি যা আছে সব বসলো। এখানে দেখলাম যে একটা ওয়ার্ড চেঞ্জ আছে, ওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। এবার আসেন আমি যে চেঞ্জগুলো করছি সেই অনুযায়ী আমি গেছি কিনা, প্রথমে এগুলা পরিবর্তন করছি দেখছেন এখানে, তারপরে ইনভাইটেড কমার পরিবর্তন করছি, তারপরে পার্সনের পরিবর্তন করছি, তারপরে টেন্সের পরিবর্তন করছি, তারপরে ওয়ার্ডের পরিবর্তন করছি। ক্লিয়ার? হুম। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। এখন এটা মনে রাখা কতটা জরুরি বলেন? খুবই গুরুত্বপূর্ণ। টেন্স কতটা গুরুত্বপূর্ণ বলেন, সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ, পার্সন কতটা গুরুত্বপূর্ণ। কেউ যদি একটা মিস কইরা যায় তাহলে কি সে ন্যারেশন পারবে বলেন? একটা যদি কম শেখা হয় কারো, সে কি পারবে? প্রত্যেকটা জিনিস কিভাবে কাজে লাগতেছে দেখছেন এবার? আচ্ছা এবার আমরা আরো কিছু এক্সাম্পল করি এবার, হ্যাঁ, তাহলে আরো ভালো বুঝতে পারবো আমরা। ওকে ফাইন। 2 নাম্বারটা, মানিশ, মানিশ ধরলাম একটা ছেলের নাম, মানিশ সেড টু মি আই অ্যাম ভেরি হ্যাপি, অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখেন বাক্যের প্রথমে কর্তা আছে। তাহলে এবার আমরা এটাকে সলভ করি, মানিশ, মানিশে বসে গেল। আচ্ছা শুনেন, হুম হুম এই যে ফার্স্টে যে নামটা দেওয়া না, ধরেন মানিস, হ্যাঁ, তো অনেক সময় এরকম নাম দেওয়া থাকে যে কনফিউজড হয়ে যায় এটা কি আসলে ছেলের নাম নাকি মেয়ের নাম, তখন আসলে কি করা উচিত? তখন আপনি ছেলে বা মেয়ে যেটাই ধরেন না কেন ব্র্যাকেটে ওই ওয়ার্ডটা দিয়ে রাখবেন, তাহলে বুঝতে পারবে কার কাছে গিয়ে চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, ব্র্যাকেটে এম দিয়ে রাখবো, ধরেন এখানে এম আছে যেহেতু আমি ওইটা এম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এই তো? হ্যাঁ, তাহলে হবে কি, ধরেন এখানে দুইজনের নাম আছে, হুম ধরেন হুম এখানে যদি বলতো মানিশ সেড টু রাজেশ, এখানে যদি হুম রাজেশ হুম। লেখা থাকতো, এখন এই আইটা কার কাছে গিয়ে পরিবর্তন হয়েছে, আমরা এখানে আই তো ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যাবে। হ্যাঁ যাবে কি ঠিক আছে, কিন্তু আমি তো এখানে হি লিখলাম, এখন মানেশও ছেলে রাজেশও ছেলে, কার কাছে গিয়ে হুম। পরিবর্তন হয়েছে? তাইলে এই জন্য আচ্ছা আমি আচ্ছা এম দিয়ে রাখছি যেন বুঝতে পারি যে এটা আসলে মানেশের কাছে গিয়ে পরিবর্তন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি মানেশকে ছেলে ধরছেন না মেয়ে ধরছেন, এটাতে এটা দেওয়ার পরেও কিন্তু আপনার কনফিউশন টিচাররা বুঝবে যে ঠিক আছে সে মেয়ে দয়ের করছে তো, কিন্তু তার পরিবর্তন হওয়ার নিয়মটা সঠিক, কিন্তু সে ভাবছে মানেশ একটা মেয়ে, হুম। ঠিক আছে, কিন্তু আপনার পরিবর্তন হওয়ার নিয়মটা যদি সঠিক থাকে কেটে দিবে না। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা ঠিক। মানেশ মানেশ বসে গেল, সেট টু থাকলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী টোল্ড হয়, দেখি সেট টু থাকলে কি হবে বলেন তো, টোল্ড হবে, ঠিক আছে। তারপরে ইনভাইটেড কমা উঠে কি বসবে, এই যে টু, সেট টুর বদলে টোল্ড হইল, মি, মি বসে গেল। ইনভাইটেড কমা উঠে কি হবে, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে। এরপরে আছে কি পার্সন, পার্সন এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, চলে যাবে ফার্স্ট প্লেসে মানিশের কাছে। পার্সন কোন বয়সী আছে, কম বয়সী, তাহলে মানিশেরও কম বয়সীটা বসবে, মানিশ একটা ছেলে হি, মানিশের কাছে পরিবর্তন হয়েছে। এম দেখে বুঝতে পারতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ আছে, তাহলে আই হি ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে ফেললাম। ভেরি হ্যাপি, হেয়ার থাকলে ওয়ার্ড চেঞ্জ আছে, দেয়ার, শেষ। প্রথমে কি পরিবর্তন করছি, সেই টু, প্রথমে এটা পরিবর্তন করছি, এটা পরিবর্তন করছি, তারপরে সেই টুর বদলে টোল বসাইছি, তারপরে ইনভাইটেড কমা উঠাইয়া দ্যাট বসাইছি, তারপরে এটা পরিবর্তন করছি, তারপরে পার্সন পরিবর্তন করছি, টেন্স পরিবর্তন করছি, তারপরে ওয়ার্ড পরিবর্তন করছি। ঠিক এখানে যেভাবে লেখা আছে এইভাবেই কিন্তু ধাপে ধাপে আমি আগায় যাচ্ছি।
কেউ যদি এইটুকু ভালো করে ব্রেনে রাখেন, সিকোয়েন্স অনুযায়ী আগাবেন, সিকোয়েন্স অনুযায়ী আগায় যাবেন। দেখেন সিকোয়েন্স অনুযায়ী আগায় আসে, শেষ করছি। আচ্ছা, এটা কারো বুঝতে অসুবিধা আছে দেখেন তো? না স্যার। বুঝতেছেন না? তাহলে এবার আমরা পরেরটাতে চলে যাই। রিতার কি অবস্থা? রিতা কি বুঝতেছে? জি স্যার, বুঝতেছি। ঠিক আছে, এর পরেরটা দেখেন। হি সেইড আই ক্যান ডু দিস ওয়ার্ক, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে কর্তা আছে, ওকে, তাহলে অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী হবে। হি বসে যাবে, বসে গেল। সেইড থাকলে সেইড হয়, বসাই দিলাম। ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, বসাই দিলাম। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, চলে যাবে ফার্স্ট প্লেসে। আই কম বয়সী আছে, তাহলে এটারও কম বয়সীটা বসবে। তা হি এর কম বয়সী কি? হি এর কম বয়সী হি নিজেই, হি, হিম, হিজ, তাই না? কম বেশি হি নিজেই বসে গেছে। ওয়ার্ড চেঞ্জে ক্যান থাকলে কুড হবে, ওয়ার্ড চেঞ্জের কুড বসে গেল। ওয়ার্ড চেঞ্জে দিস থাকলে দ্যাট হবে, দ্যাট বসে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, এটা তো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে ডু কেন চেঞ্জ হয়নি? মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভি ওয়ান হয়, এগুলো তো মডাল অক্সিলারি ভার্ব। শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উড যা আছে এরা সবাই মডাল অক্সিলারি ভার্ব, এদের পরে সবসময় ভি ওয়ান হয়, তাহলে এই ডু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আর দিস থাকলে দ্যাট হয়, এটা ওয়ার্ড চেঞ্জের নিয়ম অনুযায়ী। তারপর ওয়ার্ক বসে গেছে। এবার বুঝতে পারছেন এই লাইনটা? পরেরটা করি দেখেন। মাই ফ্রেন্ড বসে গেছে, মাই ফ্রেন্ড। ও আচ্ছা, মাঝখানে তো আরো একটা আছে। রিনা সেড টু মি, রিনা বসে গেল। সেড টু বদলে কি বলবে? অ্যাসার্টিভে টোল্ড বসবে। মি বসে গেছে, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, বসলো। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, চলে গেল ফার্স্ট প্লেসে। রিনা একটা মেয়ে, তাই না? তাই কম বয়সী, রিনারও কম বয়সীটা বসবে, সি বসলো। তারপরে ওয়াজ দেখে বুঝতেছি, ওয়াজ ওয়াচিং, এটা দেখে বুঝতেছি আমরা এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড বিন, হয়ে গেছে হ্যাড বিন স্ট্রাকচার। ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে স্ট্রাকচার অনুযায়ী আইএনজি বসাই দিলাম, বাকি যা আছে তা বসে গেছে। এটা কি বুঝতে পারছেন বলেন তো? হ্যাঁ স্যার। একটু সহজ মনে হচ্ছে এখন? জি। সিকোয়েন্স অনুযায়ী করবেন। এই যে সিকোয়েন্স বলা আছে, এই সিকোয়েন্স অনুযায়ী ধাপে ধাপে সব শেষ করে ফেলবেন, ফর্মুলার মধ্যে রেখে। আচ্ছা, এবার আপনারা নিজেরা বলেন তো পরেরটা কি হবে, কিভাবে সলভ হয়েছে? যে কোনো একজন বলেন তো, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, আমি দিচ্ছি। মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড বসে গেছে। সেইড টুর বদলে কি হবে বলেন তো? এটা তো ফিউচারে আছে না? ওই যে উইল থাকলে উড, এই যে চেঞ্জ হয়েছে যে। হ্যাঁ, সেইড টু থাকলে কি হবে? টোল্ড। টোল্ড বসে গেছে। মি বসে গেছে। ইনভাইটেড কমা উঠে কি হবে বলেন তো? দ্যাট। দ্যাট বসে গেছে। এখন আই আছে, কোন পার্সন বলেন তো? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, চলে যাবে ফার্স্ট প্লেসে। এখন মাই ফ্রেন্ড, এখন মাই ফ্রেন্ড কি ছেলে না মেয়ে? আমার বন্ধু, আমার বন্ধু ছেলেও হইতে পারে মেয়ে হইতে পারে। যেহেতু আমি একজন ছেলে, আমি ধরে নিলাম আমার বন্ধুও ছেলে, কম বয়সে এটা বসলো আমার বন্ধুর। আচ্ছা, এটা আছে ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স এখানে আছে শ্যাল, তাহলে এখানে হবে কি শুড, তাই না?
তাহলে এখানে উড কেন হয়েছে? আচ্ছা, আধুনিক ইংলিশে শুডের চাইতে উড ব্যবহার হয় বেশি, স্ট্যান্ডার্ড বলা হয় এটাকে, আমেরিকান স্টাইল। আপনি এখানে শুড দিলেও হবে, উড দিলেও হবে, ঠিক আছে? এখানে শুড দিলেও হবে, উড দিলেও হবে, মানে মার্কস কাটা তো যাবে না, তাই তো? কোনো মার্কস কাটাকাটির সুযোগ নাই। আচ্ছা। এখানে শেল থাকলে শুড, আমরা বলে থাকি শেল থাকলে শুডই দিতে, যেহেতু আধুনিক ইংলিশে উড ব্যবহার হয় বেশি, হ্যাঁ, এই জন্য উড সুন্দর আর কি, আমেরিকান স্টাইলে উড ব্যবহার করে ওরা বেশি, ওরা শুড খুবই কম ব্যবহার করে আমেরিকানরা, ঠিক আছে? আর আমরা তো ম্যাক্সিমাম জিনিসই শিখি ব্রিটিশ স্টাইলে। আচ্ছা যাই হোক, গো আছে, গো যা আছে তাই, কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে কোনো চেঞ্জ হয় না। টু দিল্লি, টুমোরো, ওয়ার্ড চেঞ্জ আছে দ্য নেক্সট ডে। দেখেন সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। আচ্ছা সবাই কি এটা বুঝতে পারছেন বলেন তো? স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি কোনো ন্যারেশন বাক্য আসে সলভ করতে পারবেন না? জি। ওকে ফাইন। এখন আসেন, আমি একটা নোট রেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে ইনভাইটেড কমার ভিতরে বাক্যটি যদি চিরন্তন সত্য, ঘটনাগত সত্য, বৈজ্ঞানিক সত্য হয়, সেটা নো চেঞ্জ হবে। আচ্ছা এবার আসেন আমরা একটু বলি, আমি একটু বোর্ডে চলে যাই। যেমন আমার মা বলল, ধরেন কিছু একটা বললো যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, বা সূর্য আচ্ছা, পৃথিবীর এভাবে চারপাশে। ড্র না করে মানে টাইপ করে লেখা যায় না এখানে? আচ্ছা বলতেছি আগে, আহ, আমার মা বলল পৃথিবী সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, বা পৃথিবীর চারপাশে ঘোরে, ঘটনাটা কি সত্য না, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না? জি খেয়াল স্যার। করে দেখেন তো, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না? এই ইনভাইটেড কমা এইখানে যা চেঞ্জ হবে তা চেঞ্জ হবে, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, এটা নো চেঞ্জ থাকবে, ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ই সেড হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন তো? এটা তো চিরন্তন সত্য। তাহলে এটা কি হবে, অ্যাসার্টিভ চেঞ্জ করতে গেলে হি, সেড থাকলে সেডই হবে, ইনভাইটেড কমা উঠে দ্যাট, বাকি যা আছে তা বসে যাবে। বুঝতে পেরেছেন? এরকম যদি ইনভাইটেড কমার ভিতরে চিরন্তন সত্য, আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, আপনি এটা যেমন সত্য, তারপরে আপনি বললেন যে আমি মেইন রোডে দেখে এসেছি একটা অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা গিয়েছে, ঘটনাগত সত্য, এই রিলেটেড বাক্যগুলোকে ইনভাইটেড কমার ভিতরে চেঞ্জ করবেন না, ঠিক আছে? আচ্ছা এগুলো খুব কম থাকে, তারপরে একটু বলে দিলাম। আচ্ছা এই তো গেল এটা, হুম, অ্যাসার্টিভ গেল। আবার এবার আমাদের ইন্টারোগেটিভ। আচ্ছা ইন্টারোগেটিভে যাওয়ার আগে ইন্টারোগেটিভ নিয়ে একটু আলোচনা করি। আমরা বলেছিলাম কি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাই না? মনে আছে সবার? আপনারা কি ভুলে গেছেন? ইয়েতে জুথির কি অবস্থা মনে আছে, যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ইন্টারোগেটিভে?
স্যার জ্যোতি না, আমার নাম জান্নাত। জান্নাত। জ্যোতি জান্নাত আমার ছোট বোনের নাম। ও আচ্ছা, দুই বোন মিলিয়ে রাখছেন তাই না? আমার বাবা রাখছে। আচ্ছা আচ্ছা, রিতার কি অবস্থা? স্যার আপনার মনে আছে যে ইন্টারোগেটিভের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে? হ্যাঁ স্যার। মনে আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি প্রশ্নবোধক চিহ্নগুলো হয় কিভাবে, কি রকম হয়। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কনফিউশন দূর হয়ে যাবে। ইন্টারোগেটিভ বাক্যকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করতে গেলে যেই জিনিসটা হয়, প্রথমে হয় অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়। হয় অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, না হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয় প্রশ্ন করতে হলে। হয় অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, না হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়। ঠিক আছে, এখন অক্সিলারি ভার্ব কি আমরা জানি। অক্সিলারি ভার্ব আছে অলমোস্ট 26টার মতো। এর মধ্যে টেন্সের মধ্যে আমরা কিছু অক্সিলারি ভার্ব পাই, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, শ্যাল, উইল, এগুলো, তাই না? এদেরকে দিয়েও প্রশ্নবোধক বাক্য শুরু হইতে পারে। যেমন আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? এটা কি টেন্সের একটা আর আসছে, বাক্যটা সঠিক ছিল কি ইউ আর ওকে, তুমি ঠিক আছো। যখন আমি এটাকে প্রশ্ন করে ফেলবো তখন অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তাই না? আচ্ছা, এইভাবে প্রত্যেকটা টেন্স থেকেও অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আমরা একটা প্রশ্ন বানাতে পারি। কিন্তু সমস্যা হয়ে গেছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের তো এরকম কোনো অক্সিলারি ভার্ব নাই, ওরা তো মেইন ভার্ব দিয়ে শুরু হয়। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে যখন কোনো কোয়েশ্চেন করতে হয় তখন হেল্প করতে চলে আসে এরা তিনজন, কারণ এদের তো কোনো হেল্পিং ভার্ব নাই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড এরকম কেউ নাই। তখন তাদেরকে হেল্প করতে এরা দুইজন আসে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আসে ডু আর হলো ডাস, আর পাস্ট ইনডেফিনিট টেন্সকে আসে শুধু ডিড, এ আসে হেল্প করতে। যেমন আমি যদি বলি ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, তার মানে বুঝাই যাচ্ছে যে এই ডিড দেখে বুঝাই যাচ্ছে যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে। আর এই শুধু আসছে শুধু হেল্প করার জন্য, প্রশ্ন করতে হেল্প করার জন্য। মূলত এই এই এ বাক্যের কেউই না, কিন্তু এই বাক্যটা দিয়ে প্রশ্ন করতে হবে দেখে সে হেল্প করতে আসছে। একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়গুলো। অনেক বাক্যে দেখবেন যে এই ডু আছে, ডাজ আছে, ডিড আছে, এরা আছে কিন্তু সমাধান করতে গিয়ে এরা আবার নাই, এরা চলে গেছে, কারণ এরা আসছে হেল্প করতে। আচ্ছা, এখন আসেন আমরা মূল জায়গায় চলে যাই, যে প্রশ্ন। আচ্ছা, এখন কথা হলো কখন অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যতে প্রশ্ন করা হয় আর কখন ডাব্লিউএইচ ওয়ার্ড হয় প্রশ্ন করার ক্ষেত্রে। এটা একটা প্রশ্ন থাকতে পারে না আপনাদের? কখনো এটা নিয়ে চিন্তা করেছেন যে একটা মানুষ কখন অক্সিলারি ভার্ব ব্যবহার করবে আর কখন ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করবে? আচ্ছা, আমি একটু সহজ করে দিই। আপনারা কি সকালে নাস্তা খেয়েছেন? উত্তর দেন। না স্যার। একজন বলছেন না স্যার, তাই না? না স্যার বলছেন। তাহলে এই প্রশ্নটা যদি আমি করি তাহলে কিভাবে হবে দেখেন। হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট? এটা তাই না?
খেয়াল করে দেখেন এইখানে উত্তরটা কি আসছে, নো। উত্তরটা আসছে নো, তাই না? যখন কোনো অক্সিলারি ভার্ব দিয়ে কোনো বাক্য তৈরি করা হবে, কোয়েশ্চেন করা হবে, তখন উত্তর হবে ইয়েস অথবা নো। আচ্ছা, এখন আমি যদি বলি আপনার নাম কি, আপনি ইয়েস আর নো দিয়ে উত্তর দিতে পারবেন? দেখেন তো, পারবেন? Yes, sir. না। হুম। আবার যদি বলি আপনি কোন ক্লাসে পড়েন, ইয়েস আর নো দিয়ে উত্তর দিতে পারবেন? না। না। যখন কোনো প্রশ্নের উত্তর ইয়েস আর নো দিয়ে উত্তর দেওয়া যাবে, তার মানে সেই বাক্যটা, সেই কোয়েশ্চেনটা করার সময় অক্সিলারি ভার্ব দরকার হবে। প্রথমে অক্সিলারি এই ভার্ব লাইনটা দিয়ে, আবার বলো তো। যখন ইয়েস আর নো, এই এই ইয়েস আর নো উত্তর হবে কোনো বাক্যের প্রশ্ন করার পরে, তার মানে বুঝতে হবে ওই প্রশ্নটা করা হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। আর যখন ইয়েস ও নো দিয়ে উত্তর করা যাবে না কোনো বাক্যের বা প্রশ্নের, তখন ওটা ওটা তৈরি হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন চলে যাই আমরা ইন্টারোগেটিভে কি কি চেঞ্জ হবে। সেইড বা সেইড টু, এরা যেই থাকুক না কেন হবে আক্সড। ইনভাইটেড কমা উঠে ইফ বসবে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্নটা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড নিজেই বসবে। আচ্ছা, এখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বসবে কখন, বুঝতে পারছেন? আর ইফ বসবে কখন, যখন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হবে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড নিজেই বসে যাবে। আর অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে ইফ বসবে, ইনভাইটেড কমা উঠে। তারপরে পার্সন টেন্স ওয়ার্ড পরিবর্তন, আগের নিয়ম যা ছিল তাই। একটা প্রশ্ন দেখাচ্ছি, একটা সলভ করে দেখাচ্ছি। শি শি বসে গেল। সেইড বা সেইড টু থাকলে কি হবে, আক্সড বসে গেল। এবার প্রশ্নটা কি আছে দেখেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আর দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে বা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না দিয়ে শুরু হয় বাক্য, তাহলে কি হবে, ইফ বসবে, বসছে ইফ। তারপরে কি হবে, পার্সন পরিবর্তন হবে। ইউ আছে, কোন পার্সন, সেকেন্ড পার্সন, চলে যাবে সেকেন্ড প্লেসে। সেকেন্ড প্লেসে কি কেউ আছে? নাই। কিন্তু সেকেন্ড প্লেসে মনে মনে একটা জিনিস আছে, হি সেড টু মি। আর ইউকে, সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি ঠিক আছে, মি এখানে উইডো আছে দেখেন। তাহলে ইউ সেকেন্ড পার্সন চলে যাবে সেকেন্ড প্লেসে, সেকেন্ড পার্সন চলে যাবে সেকেন্ড প্লেসে, এখানে সেকেন্ড প্লেসটা লুকায়িত আছে। ইউ কম বয়সী, তাইলে মির কম বয়সীটা কি হবে, আই, মি, মাই। মির কম বয়সীটা কি, আই বসে গেছে, দেখছেন? এটা আর দেখে বুঝতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে টেন্সের পরিবর্তন, ওয়ার্ড চেঞ্জ নাই, ওয়ার্ড চেঞ্জ হয়নি। এটা কি বুঝতে পেরেছেন? Yes, sir. কারো কোনো কনফিউশন আছে? আরো এক্সারসাইজ আছে এটার উপরে, দেখেন। হি বসে গেছে, হি সেট টু থাকলে আক্সড হবে। মি বসে গেছে, ডাব্লিউএইচ ওয়ার্ড ইয়েতে ইনভার্টেড কমা উঠে ইফ বসবে, না হয় ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। খেয়াল করে দেখেন, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে গেছে। তারপরে কি হবে, পার্সন পরিবর্তন। এই পার্সন পরিবর্তন হবে শি। শি কোন পার্সন, শি হলো থার্ড পার্সন,
থার্ড পার্সন থাকলে কি হবে? নো চেঞ্জ। 60% নো চেঞ্জ, দেখেন নো চেঞ্জ বসে গেছে। এই ডাজ দেখে বুঝতেছি আমরা এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এই ডাজটা আসছে একে সাহায্য করতে। ওই যে প্রশ্ন করার ক্ষেত্রে অনেক সময় ডু ডিড ডাজ আসে, কিছুক্ষণ আগে বললাম না, এই ডাজও আসছে একে সাহায্য করতে। এই ডাজের এখন বেল নেই, শেষ, উঠাই দিলাম। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওয়ান্টেড B2, ওয়ান্টেড বসছে, কন্টাক্ট টু কন্টাক্ট বসে গেছে, শেষ। পরের প্রশ্ন, পরেরটা দেখি। দে দে বসে গেছে, সেইটুর বদলে আক্সড বসবে, আক্সড বসছে। হার আছে, হার বসে গেছে। ইনভাইটেড কমা, উঠে কি বসবে? যেহেতু WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড বসে গেছে। হোম হাউস, হোম হাউস কার বাসায়তে, কার বাসায় বসলো? ইউ আছে কোন পার্সন? সেকেন্ড পার্সন। ইউ আছে সেকেন্ড পার্সন, চলে যাবে সেকেন্ড প্লেসে, সেকেন্ড প্লেসে। ইউ কোন বয়সে আছে? ইউ ইউ ইউর কোন বয়সী আছে? কম বয়সীটা আছে। আচ্ছা, এখন কেমনে বুঝবেন যে এটা কম বয়সী না মধ্য বয়সী? বাক্যের প্রথমে যখন থাকবে পার্সন, তাহলে বুঝে, ওই ইউ থাকবে, তখন বুঝে নেবেন এটা কম বয়সী। বাক্যের শেষের দিকে যদি থাকে তাহলে বুঝে নেবেন এটা মধ্য বয়সী। সেখানে আমাদের বাক্যের প্রথমেই আছে, এর আগে কোনো পার্সন নাই, প্রথম পার্সন এটাই শুরু হয়েছে। তাহলে এটা কি কোন কম বয়সী? তাহলে ইয়েতে সেকেন্ড পার্সন চলে গেছে সেকেন্ড প্লেসে, এটা কম বয়সী, তাহলে এরও কম বয়সীটা বসছে। শির কম বয়সী কি দেখেন? হার হার, এই যে কম বয়সীটা বসে গেছে। এটা আর দেখে বুঝতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাকি যা আছে তা বসে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এই এই সবগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, অ্যাসার্টিভের গুলো আর ইন্টারোগেটিভের গুলো। মনে রাখবেন এখানে অ্যান্সার দেওয়া আছে, মিলিয়ে মিলিয়ে করবেন। মনে রাখবেন যারা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ শেষ করতে পারবেন, এই দুইটা শেষ করতে পারবেন, তাদের ন্যারেশন অলমোস্ট 80% শেষ, আর খুব বেশি বাকি নাই আপনার। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই করালাম। আজকের ভিডিওটাও দিয়ে দিচ্ছি আমি ইউটিউবে, কিছুক্ষণের মধ্যে আপলোড, হয়তো বা বিকালের মধ্যে আপলোড হয়ে যাবে। একটু দেখে আবার এগুলো প্র্যাকটিস করবেন। আর এইটুকু তো বুঝতে পেরেছেন যে টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, পার্সন, এগুলো কতটা জরুরি আমাদের এখানে, এবং নিয়মগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের এগুলো প্রয়োজন হচ্ছে। সো সময় মতো সবগুলোকেই ব্যবহার করতে হবে। আশা করি এই গুরুত্বগুলো বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, আর এই নোটগুলো করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে?